1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল জামাতে ইসলামী। তারা পাকিস্তানের শাসক গোষ্ঠীর সঙ্গে গিয়ে দাঁড়িয়েছিল, অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল এবং পাকিস্তানের শাসক গোষ্ঠীর সহায়তায় এই জামাতে ইসলামী দল এবং তাদের নেতাকর্মীদের নিয়ে 3টা বাহিনী গড়ে উঠেছিল: রাজাকার, আল বদর, আল শামস। এবং এরা পরবর্তীতে বাংলাদেশে যেসব কুকীর্তি করেছে বা বিভিন্ন গণহত্যা ও নির্যাতনের যে সহযোগী ছিল, সেগুলোর প্রমাণের কোনো অভাব নেই। এমনকি স্বাধীনতার পরেও 1972 সালে লন্ডনে গিয়ে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে জামায়াতে ইসলামীর নেতা গোলাম আজম। আমার কথা হচ্ছে যে এই দলটা স্বাধীন বাংলাদেশে রাজনীতিতে কিভাবে এলো? এই দলের তো আসারই কথা না, এ দল তো নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা। মজার ব্যাপার হলো, ঠিক একই প্রশ্ন 2013 সালে করেছিল জামায়াতে ইসলামীর মূল প্রতিষ্ঠাতা মৌলানা আবুল আলা মওদুদীর ছেলে হায়দার ফারুক মওদুদী। তিনি সে সময় একটা সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন এবং তিনি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে জামায়াতে ইসলামী কিভাবে রাজনীতি করে, এবং তার মতামত ছিল জামায়াতে ইসলামীর বাংলাদেশের রাজনীতিতে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামী কিন্তু মুক্তিযুদ্ধের পর নিষিদ্ধই ছিল এবং এদের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে মামলাও হয়েছিল, তাদের অনেকে বিচারের মুখোমুখি হয়েছিল। সেখান থেকে তারা এই যে সক্রিয় রাজনীতিতে চলে আসলো, এটা কিন্তু কোনো অলৌকিক ঘটনা না। এগুলো হয়েছে আমাদের দেশে বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিমণ্ডলে নেওয়া নানা ধরনের স্টেপের কারণে। এবং এই স্টেপগুলো নেওয়ার সময় কেউ কিন্তু জামায়াতে ইসলামীকে যে বলে নাই যে আসো তুমি রাজনীতি করো। ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই স্টেপগুলো নেওয়ার কারণে জামায়াতে ইসলামীর আজকের রাজনীতিতে আসার পথটা সুগম হয়েছে। 1972 সালের সংবিধানে 2টা বিধান ছিল, যে বিধানের ফলে জামায়াতে ইসলামীর রাজনীতি করার কোনো পথই খোলা ছিল না। এই বিধানের একটা হলো যে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়ে গিয়েছিল, ধর্মনিরপেক্ষ রাজনীতিকে নিয়ে আসা হয়েছিল সামনে। আর দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে একটা অনুচ্ছেদ ছিল, 66 অনুচ্ছেদ 2 দফা উপধারা। ওই উপধারায় বলা হয়েছিল যে বিশেষ ট্রাইব্যুনালের অধীনে দণ্ডিত কোনো অপরাধী বাংলাদেশের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না। এই 2টা জিনিস, যে 2টা জিনিস জামায়াতে ইসলামীর রাজনীতির পথে বাধা হিসেবে দাঁড়িয়েছিল, সে 2টা জিনিস গায়েব হয়ে যায় 1976 সালে। 1976 সালে ক্ষমতায় তখন জিয়াউর রহমান, এক অর্থে সামরিক শাসন চলছে। রাষ্ট্রপতি তখন আবু সাদাত মোহাম্মদ সায়েম। ওই সময় সামরিক আইনের অধীনে একটা সংশোধনী আসে এবং সে সংশোধনীতে এই যে ধর্মনিরপেক্ষ রাজনীতি এবং 66 অনুচ্ছেদ, এই 2টাই বাতিল হয়ে যায়। ফলে যেটা হয়, বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি করতে আর কোনো বাধা থাকে না। কিন্তু তখন পর্যন্ত তারা সক্রিয়ভাবে মাঠে নামে নাই। সে সময় দেখা যায় যে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে, এরা একসঙ্গে একটা ব্যানার করে। এই ব্যানারের নাম দেওয়া হয় ইসলামিক ডেমোক্রেটিক লীগ, সংক্ষেপে আইডিএল। এই দলটা এই ব্যানার নিয়ে সামনে এগোতে থাকে, আর জামায়াতে ইসলামী এই ব্যানারের অধীনে, মানে জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীরা এই ব্যানারের অধীনে তাদের কার্যক্রম চালাতে থাকে। এই যে আইডিএলের ব্যানারের অধীনে জামাতের নেতাকর্মীরা নিজেদের কাজকর্ম চালাচ্ছিল, এরই ধারাবাহিকতায় 1978 সালে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফেরত আসে গোলাম আজম। আর 1979 সালে ঢাকায় একটা সম্মেলন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ আবার গঠন করা হয়। সে সময় গোলাম আজমকে অনেকটা গোপনে আমির করে প্রকাশ্যে আমির করা হয় আরেকজনকে। আর 1979 সালে আইডিএলের ব্যানার থেকে নির্বাচন করে জামায়াতে ইসলামীর 6 জন নেতাকর্মী সংসদে চলে আসে। এর 1 বছর পর 1980 সালে বায়তুল মোকাররমের সামনে প্রথম প্রকাশ্যে সভা করে এই দলটা, এবং তারপর থেকে তারা নিয়মিতই তাদের রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড জামায়াতে ইসলামীর ব্যানারেই করতে থাকে। তো রাজনৈতিক অবস্থাও চেঞ্জ হয়ে যায়, এরশাদ চলে আসে। 1986 সালে যখন আরেকটা ইলেকশন দেওয়া হয়, তখন সে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয় এবং আওয়ামী লীগের সঙ্গে অংশ নেয় তার সমমনা বিভিন্ন দল। ওই নির্বাচনটা বিএনপি বর্জন করেছিল, কিন্তু জামাত বর্জন করেনি। জামাত এই আওয়ামী লীগের সঙ্গে মিলে ওই ইলেকশনে যায় এবং ইলেকশনে গিয়ে সেবার জামাত পায় 10টা আসন।
এবং এটার মধ্য দিয়ে একটা বড় জিনিস চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে জামাত সাংবিধানিক এবং রাজনৈতিকভাবে একটা স্বীকৃতি পেয়ে যায়, কারণ তারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং নিজস্ব দলীয় ব্যানারে সেবারই প্রথম নির্বাচন করেছিল। এরপরে যদি আরেকটু সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন যে 1990 সালে যে এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছিল সেখানেও জামাত মাঠে ছিল, এবং 1991 সালে যখন নির্বাচন হয় তখন জামাত তাতে অংশ নেয় এবং সেবার জামাত 18টা আসন পায়। জামাতের এই বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার ব্যাপারটা নিয়ে মহিউদ্দিন আহমেদের একটা কলাম আছে। সে কলামে বলা হচ্ছে যে জামাত নাকি 1991 সালে বিএনপির সঙ্গে একটা গোপন সমঝোতায় গিয়েছিল, যে কারণে তারা 18টা আসনে জয়ী হয়েছিল। তো যাই হোক, সেই সমঝোতা খুব বেশি দিন যে টেকে নাই সেটা মোটামুটি ইতিহাসের দিকে তাকালেই বোঝা যায়, কারণ 1996 সালের নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সে সময় জামাত মাঠেই ছিল এবং আওয়ামী লীগের সঙ্গে মিলে সরকার পতনের আন্দোলন করেছিল। তো 1996 সালের নির্বাচনে এসে কি হয় এবার তা দেখেন। 1996 সালের নির্বাচনে জামাত বিএনপি ছাড়াই অংশ নেয় এবং সেবার জামাত পায় 3টা আসন। এই জিনিসটা চেঞ্জ হয়ে যায় 2001 সালের নির্বাচনে। সেবার বিএনপি, জামাত এবং আরও 2টা দল মিলে 4 দলীয় জোট করে এবং 4 দলীয় জোট যখন নির্বাচনে অংশ নেয় তখন তারা জেতে এবং সেইবার প্রথমবারের মতো জামাতে ইসলামীর 2 জন মন্ত্রিসভায় জায়গা পায়। আপনি একবার জার্নিটা চিন্তা করেন, একদম নিষিদ্ধ থেকে শুরু করে এখন তারা মন্ত্রিসভায়। তারপরের ঘটনা মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। তত্ত্বাবধায়ক সরকারের আশা লম্বা সময় স্টে করা, 2008 সালে নির্বাচন দেওয়া এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী হওয়া, পরবর্তীতে যুদ্ধাপরাধীদের বিচার এবং সেখান থেকে আস্তে আস্তে বর্তমানের পরিস্থিতি। তো এই হলো মোটামুটি সংক্ষেপে বাংলাদেশের রাজনীতিতে জামাত কিভাবে এসেছিল সেই জিনিসটা। আসলে শুরুতে একটা প্রশ্ন করেছিলাম যে এত কিছু করার পরে জামাত বাংলাদেশের রাজনীতিতে কিভাবে এলো। এটার খুব সিম্পল একটা উত্তর আছে। এই উত্তরটা হচ্ছে বাংলাদেশের কিছু মানুষের ক্ষমতার লোভের কারণে আজকে এই পর্যন্ত জামাত আসতে পেরেছে। আমি পার্সোনালি যে এই দলটাকে সমর্থন করি না সেটা আপনি এতক্ষণে বুঝে গেছেন, এটা না বুঝার কোনো কারণ নাই। আমি ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলকেই সমর্থন করি না, এটা নিয়ে আমার চ্যানেলে এর আগেও আমি ভিডিও বানিয়েছি। জামাতে ইসলামীকে পার্টিকুলারলি আমি 1971-এর জন্য সমর্থন করি না। যাই হোক, আমার আজকের এই ভিডিও এ পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।